ধরুন লোন দিতে পারলো না, বাড়ি নিয়ে নিল, এরকমভাবে থ্রেট করে টাকা তোলা যায় না। আই ওয়াজ রেপড লাস্ট নাইট, ওখানে হয়তো সিমেন্ট স্যাম্পলও পাওয়া যেতে পারে। আমি বলছি না অল রেপ কেসেস আর ফেক, 50% কেসেস আর ফলস। টেনেন্ট কখনোই অ্যাডভান্স পজিশন পাবে। সো স্পেশাল ম্যারেজকে যারা বিয়ে করবে সেখানে হাজব্যান্ডের অ্যালিমনি পাওয়ার কোনো লাইসেন্স কেড়ে নেওয়ার রাইট কিন্তু সার্জেন্টের নেই। করাপশনটা আমাদের বরাবর আছে এই জিনিসে। 490 তুলে নিয়েছে, আবার 490। আমি দেখেছি বাচ্চা কাঁদছে জজের কাছে যে আমি যাবো না মায়ের বাবা কাছে। আইনের লড়াইয়ে অনেক কিছুই চলে, অনেক সময় পুলিশ এফআইআর নিতে চায় না। বাচ্চার কিসে ভালো হবে সেটাই কোর্ট দেখবে, আর কিছু দেখবে না। মেয়ের যদি ইকুয়াল রাইটস হয়, লায়াবিলিটিও ইকুয়াল। প্রস্টিটিউশন তো কোনোভাবেই ইলিগাল না, সেখানে নানা রকমভাবে ট্রাফিকিং হয়। আমি ল জানি না বলে আমি খুন করে বসলাম, আমি জানি না ফাঁসি হয়, আই ক্যানট টেক। আমরা সবসময় দেখে থাকি, বা এখন তো প্রত্যেকেই দেখছে যে কনজিউমার লোনের পরিমাণ খুব বেড়ে যাচ্ছে। তো মানুষের একটা দুটো ইএমআই যদি বাই চান্স বাউন্স হলো, তো সঙ্গে সঙ্গে বাড়ি পর্যন্ত রিকভারি এজেন্ট চলে আসছে, ঝামেলাঝাটি হচ্ছে, পাড়ায় একটা বাজে ক্যাওস হচ্ছে। এটা কি তাদের করার রাইট আছে? একদমই রাইট নেই। সেই ক্ষেত্রে অবশ্যই পুলিশে একটা কমপ্লেন দেবে, এবং যে এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন, বা যে ব্যাংক থেকে আসছে, এরা বেসিক্যালি থার্ড পার্টি ওই হয়, এরা কিন্তু ডিরেক্ট ব্যাংক থেকে আসে না বা এনবিএফসি থেকে আসে না। আচ্ছা, মানে এরা মাঝখানের একটা এজেন্ট। ইয়েস, এদেরকে হায়ার করা হয় এই কাজগুলো করার জন্য, এবং অবশ্যই তাদের ম্যানেজারকে এবং আরবিআইকে জানানো উচিত। আরবিআই গাইডলাইন্স আছে যেখানে বলা হচ্ছে এরমভাবে রিকভারি করা ইজ নট দ্য রাইট ওয়ে। ইউ হ্যাভ টু আইদার গো টু দ্য ডিআরটি অর দের ইজ সিভিল কোর্ট। আপনাদের কাছে কোর্ট আছে, কোর্টে গিয়ে মামলা করুন। এরমভাবে থ্রেট করে টাকা তোলা যায় না। পুলিশে কমপ্লেন করলে পুলিশ শুড টেক অ্যাকশন। আচ্ছা, মানে এইরকম যারা এই সমস্যাগুলোর মধ্যে পড়ছেন, বা বাড়িতে বাই চান্স যদি এসে এরকম ক্যাওয়াস হয়, তো তারা সরাসরি লোকাল থানায় যেতে পারে। লোকাল থানায় যাবেন, এবং অবশ্যই আরবিআইকে জানানো হবে, কেন আরবিআই গাইডলাইন্স আছে। আরবিআইকে জানাবে কি? মানে একটা আমজনতার পক্ষে তো আর আরবিআই জানাতে পারবেন, ইমেল আছে। আচ্ছা, এটা যদি আমাদের দর্শক বন্ধুদের একটু ফরম্যাটটা বলেন, মানে কি আরবিআই সাইটে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে জাস্ট সার্চ ফর দ্য ইমেল, ইমেলে গিয়ে একটা মেল করলে দে উইল রিপ্লাই টু ইউ। তো তারা তো এটাই বলবে যে তুমি ডিফল্টার কেন, 2 মাস বাউন্স হয়েছে কেন। হতে পারে, তো আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে মামলা করুন। দিস ইজ নট দ্য, ইউ ক্যানট থ্রেট অ্যান্ড টেক আউট মানি। আচ্ছা, তো সিভিল কোর্টে গেলে সেখান থেকে যেটা রায় হবে সেটা পাবে। তো দিস ইজ নট রাইট গিয়ে বাড়িতে গিয়ে থ্রেট করা বা জিনিসপত্র তুলে আনা, দ্যাট ক্যানট বি ডান। এই কাপেল ফ্রেন্ডলি হোটেলে সত্যি কি পুলিশ এসে রেড করতে পারে এবং তুলে নিয়ে যেতে পারে? না, একদমই পারে না। যদি হোটেলের বৈধতা থাকে, হোটেল যদি বৈধভাবে তার কাজকর্ম করে, দুটো পার্সন যদি তাদের প্রপার ডকুমেন্টেশন সাবমিট করে দুজনের স্বইচ্ছাতে সেখানে রেজিস্টার মেনটেন করে হোটেল কর্তৃপক্ষ তাদের রুম দেন, সেখানে তাদের প্রাইভেসি মেনটেন করার যথেষ্ট রাইট আছে। এখানে কেউই তাদের প্রাইভেসি ব্রেক করতে পারে না, কোনো পুলিশ এসে বলতে পারে না, বা কেউ এসে সেখানে রেড কন্ডাক্ট করতে পারে না। এবার সাপোজ আমি আপনাকে কেন সাপোজ বলে জায়গাটা শুরু করলাম, এরকম অনেক কেসেস হয় যেখানে এই হোটেলগুলি বা এই পার্টিকুলার হোটেলগুলি, আপনিও নাম নেবেন না, আমিও নাম নিচ্ছি না, এখানে অনেক রকম ইলিগাল অ্যাক্টিভিটিস হয়। মানে কিরকম? মানে প্রস্টিটিউশন রিলেটেড, চাইল্ড ট্রাফিকিং, প্রস্টিটিউশন রিলেটেড। এবার যদি সেরকম কোনো ক্রাইম সেখানে কন্ডাক্ট হচ্ছে, পুলিশের কাছে ইনফরমেশন আছে যে এরকম ক্রাইম হয়তো ওখানে হচ্ছে, বা বাইরে থেকে কোনো মেয়ে এসে সেখানে পাচার চক্রে হয়তো জড়িত থাকতে পারে, তখন পুলিশ রেড কন্ডাক্ট করে ওখান থেকে পার্সনদের অ্যারেস্ট করতে পারেন এবং হোটেলে রেড কন্ডাক্টও করতে পারেন। আচ্ছা, তাহলে বলছেন মানে এইরকম সত্যি যে কোনো প্রাপ্তবয়স্ক তারা যদি হয়, মানে কিন্তু বয়স যদি 18-র নিচে হয়, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে তারা তো করতে পারেন না, এবং হোটেল কর্তৃপক্ষের সেটা রেসপন্সিবিলিটি, তারা তাদের ভ্যালিড ডকুমেন্টস দেখেই তাদেরকে রুম ইস্যু করবে। না, ডকুমেন্টস মানে তো দুজনের দুটো আলাদা আইডেন্টিটি কার্ড। একদম, সেই আধার কার্ডে তো নিশ্চয়ই মেনশন করা থাকবে তিনি প্রাপ্তবয়স্ক কিনা। আচ্ছা, এবারে আসি একটুখানি, সেটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। আচ্ছা, এই যে বলে যে মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়েরা সম্পত্তি পাবে না, ছেলে থাকলে সেই পায় না। সব মানে আমাদের হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী সবাই ইকুয়াল ভাগ। আচ্ছা, সবাই ইকুয়াল ভাগ, যদি না উইল করা থাকে কিছু। হ্যাঁ, উইল করে গেলে তো আলাদাই হয়ে গেল। এটা হলো ইনটেস্টেড সাকসেশন। ইনটেস্টেড সাকসেশনের ক্ষেত্রে সবাই ইকুয়ালি পাবে, আর অটোমেটিক, মানে যেগুলো ধরুন বাড়ি আছে, যেগুলো ইমুভেবল প্রপার্টি, তার জন্য আলাদা করে কিছু বার করতে হয় না। ধরুন বাবা মারা গেল, 2 মেয়ে 2 ছেলে আছে, তারা অটোমেটিক পেয়ে গেল। এবার তাদের মধ্যে কেউ যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে তার নেক্সট জেনারেশন পাবে? হ্যাঁ, তার নেক্সট জেনারেশন যদি না থাকে, তাহলে তার ভাই বোনেরা পাবে। এর ক্লাস 1 আর ক্লাস 2 ইয়ার বলে ভাগ করা আছে। আচ্ছা, এবারে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এখন তো ওই ওয়ান নাইট স্ট্যান্ড ব্যাপারটা অনেকেই শুনেছেন।
তো সেই ক্ষেত্রে আফটার ওয়ান নাইট স্ট্যান্ড আর কি, তারপরের দিন মর্নিং এ গিয়ে যদি দুজনের মধ্যে কেউ একজন গিয়ে বলে যে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে বা রেপ কেস দেয়, সেটা কি বৈধ? একদম, এই প্রবলেমটা আমাদের সোসাইটির অনেকদিন থেকে, এই যে আমরা বলি লটা না কাইন্ড অফ বেন্ড টুয়ার্ডস দ্যাট ওম্যান, মানে আমি জেনারেল পার্সপেক্টিভে বলছি, ইটস নট আ ব্যাড থিং। মানে মেয়েরা চাইলে ওই সিচুয়েশনে এটাকে মিসইউজ করতে পারেন। অ্যান্ড আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে দেখা 50% যেসব কেস আমরা ডিল করি তার 50% কেসেস আর ফলস। আচ্ছা, মানে পুরো ফাঁসানো হয়েছে? একদমই। আপনি একজনের সাথে উইলফুলি রাত্রেবেলা কোথাও একটা গিয়ে থাকলেন, তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন এস্টাবলিশ হলো উইলফুলি কনসেনচুয়াল, পরবর্তীকালে মেয়েটা সকালবেলা বেরিয়ে এসে পার্টিকুলার কোথাও গিয়ে একটা কমপ্লেন লজ করলো যে আই এম গেটিং রেপড, আই ওয়াজ রেপড লাস্ট নাইট। পুলিশের কাছে এই প্রাইমা ফেসি এই এভিডেন্সগুলো পাওয়া খুব ডিফিকাল্ট। হয়তো হতে পারে একটা প্রাইমা ফেসি, যেহেতু ওদের ফিজিক্যাল রিলেশন হয়েছে, প্রাইমা ফেসি পুলিশ একটা মেডিকেল রিপোর্ট করায় এবং সেটা পজিটিভ বেরোয়। একদমই। ওখানে হয়তো সিমেন স্যাম্পলও পাওয়া যেতে পারে, নানা রকম জিনিস পাওয়া যেতে পারে। সেটা অ্যাজ পার অ্যাফেকশন বা অ্যাজ পার কনসেনচুয়াল হয়েছে, সেটা তো পুলিশ কনসিডার করবে না সেই মুহূর্তে। সেক্ষেত্রে পুলিশ সেই পার্সনটিকে অ্যারেস্ট করে। তখন ইনিশিয়ালি পুলিশের হাতেও হাত পা বাঁধা, যে একটা কমপ্লেন হয়েছে, পুলিশের এই জিনিসে অনেক অ্যাওয়ার হওয়া উচিত। আমি এখনো মনে করি একটা ক্রাইম কমিট হচ্ছে, কেউ একজন মেয়ে কমপ্লেন করছে, পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে একজন পার্সনকে কমপ্লেন হলো, মেডিকেল করিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলে এলো, ফার্দার ইনভেস্টিগেশন বা একটা প্রিলিমিনারি ইনকোয়ারি হলো না যে আদৌ এটা সত্যি কিনা। আচ্ছা, এবার আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এই যে ভাড়াটে, যে ভাড়াটে তুলতে সমস্যা হচ্ছে বা সে প্রপার্টিটা পেয়েই গেছে হাফ, এগুলো কেন হয়? না, সে হাফ প্রপার্টি পেয়ে যায় এসব নয়, একদমই নয়। ভাড়াটে তুলতে সমস্যা যদি বলেন, তার বেশি ওই আমি বলবো ভাগ রিজন হলো আমাদের মানে সিস্টেম অফ জুডিশিয়ারি, মানে জুডিশিয়ারি আমাদের লিগ্যাল সিস্টেম, সেটা প্রবলেম আমাদের। তার কারণ হলো অনেক সময় লাগে, আদারওয়াইজ প্রসিডিওরগুলো কিন্তু খুব মানে ডিটেলস যে লেখা, মানে আইনে আছে, অ্যাবসলিউটলি আইন অপশনই আছে, ওনাকে তুলতে পারবেন আপনার। যে এখানেও একটা ব্যাপার আছে, আইন মানে ভাড়াটে দু রকম, একটা প্রিমাইসেস টেনেন্সি অ্যাক্ট, সেটা কি যদি একটু বলেন খুলে? এইটা হলো মেনলি একটা আনা হয়েছিল টু প্রোটেক্ট দি টেনেন্টস। আচ্ছা। আর একটা হলো আপনার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, সেখানেও টেনেন্ট হয়, কিন্তু তাতে কিছু রাইটস কম থাকে টেনেন্টস। কিন্তু রাইট থাকা মানে এই নয় যে তাকে তোলা যাবে না, একদমই তাকে নিশ্চয়ই তোলা যাবে। সে যেটা আগে হতো 200 টাকা রেন্ট দিচ্ছে, 300 টাকা ফেয়ার রেন্ট আপনি ক্লেম করতে পারবেন। ফেয়ার রেন্ট না দিলে ওকে অটোমেটিক উঠে যেতে হবে। তাহলে এখনো তো মানে নর্থ কলকাতায় কিছু পুরনো বাড়িতে শুনি 50 টাকা ভাড়ায় আছে। কারণ হলো মামলাগুলো চলতে থাকে, কেউ ফলো আপ করে না এই জন্য। আচ্ছা, অন্য কোনো কারণ নেই। যদি প্রপারলি ফলো আপ করা যায় এবং মামলা যদি ঠিক টাইমে করা যায়, যথেষ্ট এফিসিয়েন্ট আমাদের ল। মানে তোলা সম্ভব ভাড়া? অবশ্যই সম্ভব। এবং ভাড়াও বলছেন ন্যায্য ভাড়া ফেয়ার রেন্ট ক্যালকুলেট হবে, তার ফর্মুলা অবধি দেওয়া আছে আইনে, যে এরকম ক্যালকুলেট করে, এবং সেটা না দিলে যে তাকে উঠে যেতে হবে, সেগুলোও আইনে বলা, যে আর কোনো শোনাই হবে না, ওর ডিফেন্সই থাকবে না, ডিফেন্স স্ট্রাইক অফ করে ওকে উঠিয়ে দেওয়া। আচ্ছা, আর একটা যে প্রচলিত কথা আছে কি, ওই যে আপনার 10 বছর না 11 বছর হয়ে গেলে নাকি যে টেরেন্ট, তার নাকি একটা অংশ জন্মে যায়। একদমই না, সম্পূর্ণ ভুল। এটা পুরো মিথ, এটা মানুষের পুরোটাই মিথ। কারণ আপনি যেটা বলছেন যে আইনের কথা, ওটাকে বলে ওনারশিপ বাই অ্যাডভার্স পজিশন। আচ্ছা, এবার অ্যাডভার্স পজিশন যে আপনি যেটা 12 বছর বললেন, এবং সরকারি প্রপার্টির ক্ষেত্রে সেটা 30 বছর হয়। এবার সেটা এমনি হয়ে যায় না। ফার্স্ট হলো অ্যাডভার্স পজিশন জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। হোয়াট ইজ অ্যাডভার্স পজিশন? অ্যাডভার্স পজিশন আমাদের আসে কোথা থেকে? আমাদের অ্যাডভার্স পজিশন আসে হলো, যদি ধরুন আমি আপনার জমিতে বসে আছি, কিন্তু আপনার সাথে আমার কোনো রকম লিগাল সম্পর্কই নেই, তবুও আমি বসে আছি ওখানে, এবং আপনি জানেন আমি বসে আছি, কিন্তু আপনি আমায় তোলেননি, সেই ক্ষেত্রে 12 বছর হলে সেটাও অটোমেটিক মালিকানা আসে না। মানে কি 12 বছর ধরে সে যদি ভাড়া না দেয়, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য? ভাড়া না দিলেও নয়, ভাড়া না দিলেও, ভাড়া দিলেও ও যদি টেনেন্ট হয়, আপনার কাছে কাগজ থাকে, তাহলে ও কোনোদিন অ্যাডভার্স পজিশন পাবে না। আচ্ছা, এবার একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় শুনি বা অনেকের ধারণা আছে যে বিদেশ মানে ফ্রি সেক্স, আর আমাদের সেটা নয়। এই দুটোর মধ্যে ফারাকটা কি? মাইন্ডসেট আই গেস। মানে বিদেশে ফ্রি সেক্স বা এই টার্মগুলো তো ডিফাইন করার জন্য আপনি বসে ডিসকাস করতে পারবো না। বিদেশের কালচার অন্যরকম, সেখানে একটা অন্যরকম লাইফস্টাইল তারা মেনটেন করেন। এখানে আমাদের লাইফস্টাইল অন্য, আমাদের কালচার অন্য, আমরা অন্যভাবে বড় হয়েছি। না, মানে একসাথে আইনে ফারাকটা কি আছে? আইনে কোনোভাবেই কোনো ফারাক নেই। মানে ওখানে কি লোকালিটিতে যে কেউ
করলে সেটাও বৈধ? বৈধ লোকালিটিতে, এটা তো সোশ্যাল স্টিগমা। লোকালিটিতে দুটো অ্যাডাল্ট পার্সন কি করছেন কিনা আজকের বুকে দাঁড়িয়ে আপনি যে কোনো মানে যে কেউ এক্সাম্পল দিচ্ছি, দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা কি করবেন কিনা সেটা তাদের পার্সোনাল ব্যাপার। এটা তাহলে এই যে বলছেন বিভিন্ন এই যে পার্কে মানে উঠতি যুবতী যুবকরা মিলে বসে যা ইচ্ছা করতে পারে, যা ইচ্ছাটা না, আমাদের একটা অবশ্যই সোশ্যাল একটা রেসপন্সিবিলিটি থাকে, সেটা মেনটেন করেই করতে হয়। কিন্তু পাবলিক প্লেসে কিস করা বা পাবলিক প্লেসে হাগ করা এগুলো কোনোভাবেই ইলিগাল না। দুটো মানুষ তার প্রেমের প্রকাশ করছেন, তারা কিভাবে করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের সোসাইটি খুব অন্যরকম আমরা, এবং সেটা আমার মনে হয় সেটা মানে কিছুটা বুঝে নেওয়া উচিত আমাদের উঠতি যুবক যুবতীদেরও, যে কিভাবে আমাদের সোসাইটিটা চলছে, কোন জায়গায় কি জিনিসটা করা যায় আর কোন জিনিসটা করা যায় না, এই জ্ঞানটা থাকা খুব জরুরি। ডিভোর্স এবং ডিভোর্সের সঙ্গে অ্যালিমনি এই ব্যাপারগুলো তো ওতপ্রোতভাবে জড়িত একদম। তো এই জায়গাটা কেন মানে অ্যালিমনি দিতে হয় কেন একজন স্ত্রীকে ছাড়তে হলে? সেটা মেনলি স্টেমস আউট অফ আওয়ার সোসাইটি। আমাদের সোসাইটিতে এত বছর আমরা তো অনেস্টলি, এখন আপনি দেখবেন দিল্লি হাইকোর্ট একটা রায় দিয়েছে ভীষণ রিসেন্টলি, যে বলছে ইফ ওয়াইফ ইজ এবল টু আর্ন ফর, তাহলে পুরুষ মানুষকেও দরকার হলে দিতে হবে। না তাহলে পুরুষ মানুষকে দিতে হবে না। সুপ্রিম কোর্ট কিন্তু পুরুষ মানুষ কোনো সময় পেয়েছে বা পাওয়ার জায়গায় যেতে পারে। এটা খুব মজার আছে যে আমাদের এখানে হিন্দু ম্যারেজ একটা স্পেশাল ম্যারেজ রাইট, আমাদের হিন্দুদের জন্য মেনলি। তো হিন্দু ম্যারেজে একটা প্রভিশন আছে যেখানে হাজবেন্ডও পেতে পারে। কিরকম? কারণ ওখানে অ্যালিমনির জায়গায় স্পাউস লেখা আছে, ওয়াইফ লেখা নেই। তো স্পাউস ক্যান বি হাজবেন্ড অর ওয়াইফ বোথ। আচ্ছা, জেন্ডারের ব্যাপার নিয়ে না, স্পেশাল ম্যারেজ একটা কিন্তু স্পেসিফিক্যালি মেনশন আছে ওয়াইফ। সো স্পেশাল ম্যারেজটা যারা বিয়ে করবে সেখানে হাজবেন্ডে অ্যালিমনি পাওয়ার কোনো স্কোপ। তো এই বিয়েটা করবে তো মানুষে জানে রেজিস্ট্রি করলে বিয়ে হলো, তো সেই একদমই না। একটা জিনিস বলি, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রি করলে বিয়ে হয়, হিন্দু ম্যারেজ অ্যাক্টে হিন্দু মতে বিয়ে হয়, সেটাকে রেজিস্টার করা হয়। আচ্ছা, সো যখন ধরুন, এটা আমার খুব কমনলি প্রশ্ন করে, তাহলে আমরা বুঝবো কি করে হিন্দু ম্যারেজ অ্যাক্ট হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হচ্ছে। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট জেনারেলি একটা জেনারেল টার্মস আমি বলতে পারি, যেদিন ধরুন বিয়ে হচ্ছে আপনার সেই দিনই যদি সই করে বিয়ে করেন তাহলে জেনারেলি সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টই হচ্ছে, হিন্দু ম্যারেজ অ্যাক্টটা হচ্ছে না। হিন্দু ম্যারেজ অ্যাক্টে কখন হবে? যখন আপনার বিয়েটা হয়ে গেছে হিন্দু মতে, তার পরের দিন বা 7 দিন পরে গিয়ে আপনি স্পেশাল একটা রেজিস্ট্রেশন করাচ্ছেন, সেটাই হিন্দু ম্যারেজ অ্যাক্ট হবে। এবং সেটাই এই সুবিধাটা পাওয়া সম্ভব। হ্যাঁ, যদিও খুব আমি কোনোদিন শুনিনি আমার প্রফেশনাল লাইফে কেউ পেয়েছে, বাট পাওয়া সম্ভব। মানে এটা নিয়ে ফাইট করা যেতে পারে। ইয়েস, আইন আছে। বাহ, এটা একটা ভালো তথ্য পেলাম ছেলেদের জন্য। এবার আসি আমি অ্যালিমনি পেন্ডিং বা পার্মানেন্ট অ্যালিমনি যেটা নিয়ে আমাদের। দেখুন, একটা জিনিস তো সত্যি যে আমরা শুধু শহরটাকে দেখি, এই যে আইনগুলো এগুলো রুরাল জায়গার জন্য, গ্রামেরদের জন্য বানানো হয়। এবং এখনও আমাদের দেশেও প্রচুর বেশিরভাগ মহিলা হাউসওয়াইফ আছে যাদের, আর সত্যি যে রুরাল, আমরা এখানে দেখি যে হয়তো মিসইউজ হচ্ছে 498-এর, বাট গ্রামে কিন্তু এগুলো, এই আইনগুলো দরকার। তাই জন্যেই আমাদের সুপ্রিম কোর্ট বলুন বা লেজিসলেচার বলুন, এরা এখনও আইনটাকে রেখেছে কোনো কারণে। এবং মিসইউজ হয়, অ্যালিমনিরও মিসইউজ হচ্ছে, তাতে অনেক পরিবার রীতিমতন ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই হচ্ছে, কিন্তু এই আইনটাকে একদম তুলে দিলেও চলবে না। কেন এরকম আমরাও আমাদের প্রফেশনাল লাইফে দেখি যে বউ বাচ্চা খেতে পাচ্ছে না হয়তো, কিন্তু বর কোনো টাকা দিচ্ছে না। আচ্ছা, এবার আমাকে বলুন, সেটা হচ্ছে যে ট্রাফিক রিলেটেড ইস্যুতে পুলিশ কতটা মানে সেইখান থেকে কালেকশন করতে পারে? মানে এই যে আমরা দেখি যে পুলিশ গাড়ি দাঁড় করাচ্ছে অনেক ক্ষেত্রে, পুলিশ লিগালি আপনাকে চালান করতে পারে। আচ্ছা, সেই চালান করলে আপনি লিগালি স্লিপ পাবেন সেটার। মানে আপনাকে যদি আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি কোনো সাপোজ আপনি হেলমেট পরেননি, তার জন্য স্পেসিফিক প্রভিশন আছে মোটর ভেহিকলস অ্যাক্টে, সেই সেকশনে আপনার গাড়িতে কেস রেজিস্টার্ড হবে। ইদার সাইটেশন মানে সেটা মোবাইল নাম্বারে আপনার টেক্সট চলে আসবে, যদি আপনি ভায়োলেশন করেন সিসিটিভিতে রেকর্ডেড হয়, সেটা আপনার মোবাইলে ভায়োলেশনের মেসেজ আসে এখন যেগুলো। যদি পুলিশ পার্সোনাল ট্রাফিক পুলিশ আপনাকে সেখানে আটকায় এবং সেখান থেকে আপনার কাছে দেখে যে আপনি হেলমেট পরে নেই বা আপনার কাছে কোনো বৈধ ডকুমেন্ট নেই যেগুলো ম্যান্ডেট করা আছে, এবার এই বৈধ ডকুমেন্টের ক্ষেত্রে কি হার্ড কপি বহন করাও ম্যান্ডেটরি? একদমই না, এখন সফট কপি। এখন এম পরিবহন বলে যে অ্যাপটি আছে, সেখানে আপনি যদি আপনার ডকুমেন্টস আপলোড করে রাখেন, অল ইন্ডিয়ার অ্যাপ্লিকেশন সেটা গভর্নমেন্টের, সেখানে তারা নিতে বাধ্য সেটা। ওকে, মানে এটা যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। একদমই। আর ইভেন সেই প্রভিশনও দেওয়া আছে, যদি আপনি পেপারস ক্যারি করছেন না, আপনি সাপোজ আপনার অ্যাপেও দেখাতে পারছেন না,
আপনি সেই মুহূর্তে পুলিশ যদি বলেন, পুলিশ যদি কেস চালান করেও দেয়, আপনার কাছে ট্রাফিক পুলিশের কনসার্ন জায়গাতে গিয়ে 7 দিনের মধ্যে পেপার সাবমিট করে সেই চালানকে ক্যান্সেল করারও আপনার কাছে রাইট আছে। আচ্ছা, তো আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে, আমরা হয়তো অ্যাওয়্যার না জিনিসগুলো নিয়ে। এবং পুলিশ যে চালান করছে বা আপনার ডিএল ড্রাইভিং লাইসেন্স সিজ করছে, সেটার জন্য পুলিশ আপনাকে সিজার লিস্ট দেয় বা কেসের চালানের কপি দেয়। লাইসেন্সটা সিজ করে কেন? ধরুন আপনি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছেন বা কিছু, বা আপনার কাছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছেন, আপনার ভেহিকেল সিজ হলো, সেখানে কোনো ডকুমেন্টস সিজার করতে হবে, তো ডিএলটা ধরুন অন্য কোনো ডকুমেন্টস অ্যাভেলেবেল নেই, ড্রাইভিং লাইসেন্স সিজ হলো, অনেক অফেন্সে ড্রাইভিং লাইসেন্স। কিন্তু এই যে ছোটখাটো যে ব্যাপারগুলো, হয়তো সিগন্যাল ব্রেক করলো বা উইদাউট হেলমেটে, তাতেও তো অনেক সময় সার্জেন্টরা চমকে বলে লাইসেন্সটা কেড়ে নিচ্ছে হয়তো। এই লাইসেন্স কেড়ে নেওয়ার রাইট কিন্তু সার্জেন্টের নেই। মানে ইনিশিয়ালি কি হয়, সার্জেন্ট মানে এই যে ডকুমেন্টস গুলো, এগুলো আমাদের বলা আছে লতে যে এগুলো আপনি প্রডিউস করবেন, আপনি ওনাকে হ্যান্ড ওভার করবেন না। আপনি আপনার হাতের পজেশন থেকে ওনাকে দেখাতে পারেন, উনি আপনাকে বলতে পারেন না আমাকে হাতে দিন, আপনি আপনার হাত থেকে দেখাবেন, উনি যদি স্যাটিসফাইড হন ওয়েল এন্ড গুড। বা গাড়ির চাবিও খুলে নেওয়ার না, রাইট নেই, একদমই কোনো রাইট নেই, এই প্রভিশন গুলো লতে নেই। আপনি সেটার জন্য সুপিরিয়রের কাছে কমপ্লেন করতেই পারেন সেই পার্টিকুলার পুলিশ অফিসারের নামে। না, এই যে পুলিশের কাছে, আমি একদম প্রথম থেকে বলছি, পুলিশের কাছে একজন স্ত্রী গিয়ে অভিযোগ করছে যে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, মানে ফিজিক্যালি অ্যাসল্ট বা মেন্টাল অ্যাসল্ট হলেই হবে। আচ্ছা, তার তো কোনো মিটার বা না না কিছুই নেই। না 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 কিচ্ছু নেই। ফার্স্টেই হবে অ্যারেস্ট, এবং অ্যারেস্টে বাবা মা যদি বয়স্ক হয় মানে ইনলস, তাহলে তারা 2 দিনে বেল পাবে, তার হাজবেন্ড তো 7 দিন মোটামুটি থাকতো। এবার যেটা হলো, তার ক্ষেত্রে হাজবেন্ডের চাকরি নিয়ে অসুবিধা হতো, গভর্নমেন্ট চাকরি করলে তার সাসপেনশন হয়ে মানে বিচার হবে পরে। বিচার তো এটা নয়, এটা জাস্ট ইনভেস্টিগেশন স্টেজে, এরপর চার্জশিট পড়বে, তারপর ট্রায়াল হবে, তারপর বিচার হবে, তার আগেই মোটামুটি 7 দিন জেল কেটে দিচ্ছে আসবে। এবার যেটা হলো, যেটা আমাদের জুডিশিয়ারি যখন দেখলো এটা বারবার মিসইউজ হচ্ছে, আর খুব দুঃখজনক যাদের জন্য করা হয়েছিল সেকশনটা তাদের কাছে পৌঁছলো না। হ্যাঁ, কারণ গ্রামের মহিলারা হয়তো মার খেয়ে নেবে, তারা এসে কমপ্লেন করবে না, আমার বড় নামে করবো। কিন্তু আরবান এরিয়ায় এত মিসইউজ হলো জিনিসটা যে সুপ্রিম কোর্ট, মেনলি আর্নেশ কুমার বলে একটা জাজমেন্ট আছে আমাদের, সেই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বললেন যে না, অ্যারেস্ট করা যাবে না, তুমি এনকোয়ারি করো, ইনভেস্টিগেট করো, এবং 41A CRPCর একটা নোটিশ দাও। তাতে বলছে কি, তুমি অ্যারেস্ট করো না, তোমার ইনভেস্টিগেশন পারপাসে তাকে তুমি ডাকো, যতবার ইচ্ছে তুমি ডাকো, যতদিন ও কমপ্লাই করছে তুমি তাকে অ্যারেস্ট করার চেষ্টা করো, অ্যারেস্ট না করার। তাহলে বর্তমানে 498 করলে আর বাড়ির কেউ এরকম মা বাবাকে তুলে জেনারেলি না, একদম বর্তমানে খুব রেয়ারেস্ট অফ কেসে হয়, আদারওয়াইজ হয় না, এখন হয় না। এখন সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি এবং তারপরে সাবসিকুয়েন্ট প্রচুর জাজমেন্টসে বলে দিয়েছে যে না, এটা করবে না। ভয়টা না থাকলেও একটা কেস, আর ক্রিমিনাল কেস, এবং সেটা হবে যে সেটা হচ্ছে, সেটা এখনো মিসইউজ হচ্ছে, স্টিল বিং মিসইউজ। মানে মেন্টালি কেউ এসে বলছে আমাকে মেন্টাল ক্রুয়েলটি করছে ইন কানেকশন উইথ ডাউরি। আচ্ছা, আরেকটা প্রভিশন আছে যেটা 498 কেউ বলে না, যেটা ডাউরি কানেকশন ছাড়াও 498 হয়। কখন হয়? যদি এতটাই ক্রুয়েলটি করা হয়, দ্য ওম্যান কন্টেমপ্লেটস সুইসাইড। তো এই জায়গা থেকে কোনো পরিবার যদি সত্যি এরকম একটা কেস খায়, তো সেখান থেকে কতদিনেই নিস্তার পায় বা কি এর পরিণতি? মামলা চলতে থাকে জেনারেলি, যেটা আমরা দেখেছি জেনারেল যে মামলা ততদিন দেখুন, এই মামলা নিষ্পত্তি হওয়া খুব শক্ত। আচ্ছা, এবারে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আইনত কেউ হয়তো কারোর একটা বড় সম্পত্তি আছে, অথচ উইল করে যেতে পারেনি, তো সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা কি সবার মধ্যে, অর্থাৎ যটা সন্তান থাকবে সমানভাবে হয়? উইল করে যেতে পারেননি, হ্যাঁ, কেউ এক্সপায়ার করেছেন, তার হয়তো 2জন সন্তান সাপোজ, সেটা লিগ্যাল ইয়ার যারা থাকবেন অ্যাপারেন্টলি তাদের মধ্যেই মানে যদি না উইল করে দিয়ে থাকেন বা কোনো গিফট ডিড করে দিয়ে থাকেন, তাহলে যেভাবে হওয়ার কথা সেইভাবেই হবে। মানে লিগ্যাল ইয়ারে যা লেখা আছে আমাদের ব্লাড রিলেশনের ক্ষেত্রে, যেভাবে যে রেশিও করা আছে সেই রেশিওতেই হবে। কিন্তু এই নিয়ে তো অনেক বিষয় মানে সংক্রান্ত কেস তো ম্যাক্সিমাম চলে নাকি? আমি বেসিক্যালি ক্রিমিনালটা করি, বাট সিভিল কেসের সাথে আমার দেখা বলতে এই জমি রিলেটেড ম্যাটার তো প্রচন্ডই চলে, বেশি আসে একদমই। কারণ আমি নিজে সিভিল প্র্যাকটিস খুব একটা করি না, তো সিভিলের ক্ষেত্রে আমি দেখেছি মোস্ট অফ দ্য টাইম রিলেটেড টু জমি বা কোনো পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার, বা কোনোভাবে একটা ইস্যু ক্রিয়েট হয় যে একটা, হয়তো আপনি জানেন আপনি লিগ্যাল ইয়ার, পরবর্তীকালে দেখা গেল কোনো গিফট ডিড কাউকে করে দিয়ে গেছেন বলে সে ক্লেম করছে প্রপার্টিতে। এই প্রপার্টি ডিসপিউটটা তো বরাবরই চলে মোটামুটি। যে মহিলা 498 করলো, সে আবার আন্ডার টেবিল সেটিং করলো যে না ঠিক আছে, আমি এই কেসটা তুলে নেবো, আমাকে এত টাকা দাও, সেটা পসিবল? এটা আন্ডার টেবিল সেটিং, এটা মিউচুয়াল এগ্রিমেন্ট হয়,
জেনারেলি না, মিউচুয়াল আমি যেটা জানতে চাইছি, খুব ইন্টারেস্টিং জায়গা এটা, সেটা হচ্ছে ধরে নিন একজন মহিলা, সে 498 কেস করলো একটা পরিবারের, অর্থাৎ তার হাজবেন্ডের বিরুদ্ধে, এবং সে বললো আমাকে ভাই 5 লাখ টাকা এখন দাও, আমি তাহলে কেসটা তুলবো। 5 লাখ টাকা নিল, কেসটা তুললো, আবার 2 মাস পরে আবার কেস করলো। 2 মাস পরে করতে পারবে যদি ওই 2 মাসে কোনো ওই দেখাতে পারে, কোনো আপনার লাইক কিন্তু কজ অফ অ্যাকশন দেখাতে কিন্তু পারে। আপনি যা ক্লজ বললেন, মানে সে তো 10 টাকা করে ঘুমের ওষুধ কিনে বলবো আমি ভাবছি আজকে খাবো। বলতেই পারে, আর হয়। আমি এরকম দেখেছি 498 উইথড্র করে আবার 498 করেছে। বাট জেনারেলি আমাদের এক্ষেত্রে যেটা হয় যে 498 করেছে, ধরুন ডিভোর্স প্রসিডিং চলছে, তো আমরা যেটা করি হলো ডিভোর্সটা কমপ্লিট করাই। মানে হাজবেন্ড বলে যে আমি তোমাকে টাকা দিচ্ছি বাট ডিভোর্স হয়ে যায়, তো ডিভোর্স হয়ে গেলে আর 498 কোনো স্কোপ নেই। বাট আমি এরকমও দেখেছি 498 তুলে নিয়েছে, আবার 498 করেছে সাবসিকুয়েন্টলি। কি অবস্থা! আচ্ছা, এবারে আরেকটা জায়গা বলুন, সেটা হচ্ছে একজন স্ত্রী, অর্থাৎ বা এক্স স্ত্রী আর কি, সে অ্যালিমনি পাচ্ছে বর্তমানে, হয়তো মেবি 6 মাস আগে তার ডিভোর্স হয়ে গেছে, সে অ্যালিমনি বর্তমানে পাচ্ছে, তার হাজবেন্ড মারা গেল, তখন অ্যালিমনি কে দেবে? কেউ দেবে পাবে না। আচ্ছা, তখন যে তার মা বাবা বেঁচে আছে, মানে তাদের দিতে হবে লাইবিলিটিস, বা তার ভাই আছে, অ্যালিমনি ইজ মেইনটেইনিং ইওর ওয়াইফ, ইজ দ্য হাজবেন্ডস ডিউটি। আচ্ছা, বিকজ দ্য অর্ডার ওয়াজ অন দ্য হাজবেন্ড। এখানে কোনো আলাদা মানে ইট ইজ নট মানে ওই লাইবিলিটি যেটা ওর মানে বাবা মায়ের কাছে যাবে। আর যেহেতু ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে, না একটা হতে পারে যে ওর যে প্রপার্টিটা আছে সেটার থেকে যদি অ্যালিমনি ডিরাইভ করা যায়, সেটাও হতে পারে। সেটা হতে পারে, নিস্তার তো নেই তার মানে। নিস্তার সেটাও হতে পারে যে হাজবেন্ড মারা গেছে, ওর প্রপার্টি থেকে, বিকজ দেয়ার ইজ অ্যান অর্ডার অফ অ্যালিমনি। আচ্ছা, ফাইন। আচ্ছা, এবারে বলুন যে মেয়েরা অনেক সময় অনেক রকমের অবজেকশন করে যে আমায় উত্ত্যক্ত করছে, তো এরকম কি কোনো নর্মস আছে যে রাত এতটার পরে একজন অজ্ঞাত রাত কেন, যে কোনো সময় উত্তক্ত তো মেয়েদের করা যায় না, এটার জন্য স্পেশাল প্রভিশন আছে 354 এ আমাদের আইপিসি তে ডিফাইন করা আছে। স্টকিং ও ইজ আ অফেন্স, স্টকিং এভরিথিং ইজ আ অফেন্স, 354 এ ডিফাইন করা আছে। আপনারা করতে পারে না, একজন মহিলাকে কেউ কি উত্তক্ত করবে বা ফেসবুকে কোনো একদমই এমন একটা কমেন্টস করলে যেটা খারাপ লাগছে, একদমই, বা তার, তো সেই ক্ষেত্রে সেই মেয়েটি কি করবে? এফআইআর করতে পারে, রিটেন কমপ্লেন্ট পুলিশের কাছে দিতে পারে, এবং যদি সেটা সোশ্যাল মিডিয়া থ্রু হয়, পার্সনটাকে চেনে না হয়, তো তাহলে তার কাছে পার্টিকুলার প্রভিশন আছে। সাইবার ক্রাইম পোর্টাল আছে আমাদের, ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল আছে আমাদের। যদি যে পার্টিকুলার সেক্টরে তিনি থাকেন তার সাইবার ক্রাইমের আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানেই গিয়ে কমপ্লেন করতে পারেন। তারা অবভিয়াসলি কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন করে দেখবে। আচ্ছা, এবার একটু আপনার এক্সপিরিয়েন্স শুনতে চাইবো যে আপনার কাছে এরকম ক্রিটিক্যাল ক্রিমিনাল কেস কি এসছে? অনেকগুলো, মানে এবার আমি একটা ক্লায়েন্ট প্রাইভেসির ক্ষেত্রে হয়তো নাম নিতে পারবো না, ডেফিনেটলি নাম নেবেন না, অনেক কিছু নাম না হয়তো নিতে পারবো না, কিন্তু ইনসিডেন্টে জাস্ট শুনবো। আপনাকে আমি একটু আগেই যেটার কথা হ্যাঁ, ওটা তো একটা বললেন একদম বাজে হবে। এছাড়াও অনেক কেসেস, মানে আমি তো বেসিক্যালি ক্রিমিনাল প্র্যাকটিসই করি, তো নানা রকমের ক্রিমিনাল জিনিসে আমার দেখা, এই যে 376 মানে যেটা রেপ কেস বা এই টাইপের কেস বলছেন, এইগুলোতে আমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি বলছি, আমি যেটা বলছিলাম একটু আগে, যে 50% কেসেস আর ফলস। কারণ আমার দেখা, আমি কথা বলেছি আমার অ্যাকিউজ পারসনসের সাথে, তাদের যখন আমি ফোন পরবর্তীকালে পুলিশ প্রথমে সিন করেন, তাদের সাথে যখন পরবর্তীকালে কথা বলে দেখেছি, তারা প্রথম থেকেই যে কথাটি বলছিল সেটাই সত্যি। বেসিক্যালি মানে তাদের একটা লং গ্রোয়িং রিলেশনশিপ, হয়তো এমনিও দেখেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লং গ্রোয়িং রিলেশনশিপে আছেন, কোনো ক্ষেত্রে একটা ব্রেকআপ একদমই গিয়ে হয়তো 8 বছরের রিলেশনশিপেও গিয়ে কেস করে দেওয়া, এই মাইন্ডসেটটা। এবং এটার জন্য কিছুটা দায়ী আমাদের প্রফেশনাল অ্যাডভোকেটরা, আমি মনে করি। কারণ আপনার কাছে একজন ভিকটিম গার্ল আসছেন, তিনি তার থেকে পুরো ঘটনাটা না শুনে তাকে সাজেস্ট করে দেওয়া বা তার মাইন্ডে এটা ঢুকিয়ে দেওয়া যে তুমি যদি এই কেসটা পার্টিকুলারলি করো তাহলে ওই পার্সনটা আরো বেশি হ্যারেস হবে। সে হয়তো আসছে একটা ছোট্ট জিনিস নিয়ে, সে হয়তো একটা কিছু তার ক্ষোভ নিয়ে আসছে, বা যে আমাকে কিছু একটা করেছে, সেটাকে ঘুরিয়ে অন্যভাবে রিপ্রেজেন্ট করা, এই প্র্যাকটিসটাও খুব খারাপ। মানে অনেক কিছুই হয়তো একটু বসে কাউন্সিলিং করে ঠিক হয়ে যায়, অনেক কিছু মিটিয়ে নেওয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে সেগুলো মেটে না কোনোভাবেই। কারণ সবাই একটা জিনিসে থাকেন এবং একটা ব্যাপার হয় এই ক্ষেত্রে। তাছাড়াও অনেক ক্ষেত্রে ব্ল্যাকমেলিংও চলে আসে, টাকা পয়সাও ম্যাটার করে। মানে হয়তো অনেক ক্ষেত্রে প্রস্টিটিউশন তো কোনোভাবেই ইলিগাল না, কিন্তু সেক্ষেত্রে যদি পার্টিকুলার কোনো পার্সন কোনো একজন মহিলার সাথে যান বা কোথাও একটা পার্টিকুলার জায়গায় যান, সেখানে যদি তার উদ্দেশ্যটাই অমনি থাকে যে পরবর্তীকালে বেরিয়ে আমি একটা কেস করব, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? যা হওয়ার সেটাই হয় বেসিক্যালি। আমি এমনি
অনেক কেস করেছি, আমি হয়তো তো নাম নিতে পারবো না না। একদমই। maximum এটার টাই এরকম। সাফারার, একদমই এটার সাফারার অনেকেই। এই রেপ কেস, 498-এ ডোমেস্টিক ভায়োলেন্স, এই জিনিসটা তো বরাবরের একটা মিসইউজ হয়ে আছে। এই 498-এ নিয়ে রিসেন্ট একটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে একটা কুলিং পিরিয়ড দিয়ে দিয়েছে, যে এফআইআর হওয়ার 2 মাসের আগে কাউকে অ্যারেস্ট করা যাবে না। এটার মতো মিসইউজ অন্য কোনো লয়ার হয়নি। আচ্ছা, এবারে আমরা আসবো, সেটা হচ্ছে মা বাবার ক্ষেত্রে। আচ্ছা। একটা সন্তান কতটা মানে আইনত দায়বদ্ধ মা বাবাকে দেখার জন্য শেষ বয়সে? কিছু কিছু আইনে ভেঙে ভেঙে আছে। একটা কোনো কমপ্লিট আইন নেই যেটা এটা বলছে বাবা মাকে কতটা ছেলে দেখবে। ফার্স্ট যেটা আমার মাথায় আসে সেটা হলো মায়ের ক্ষেত্রে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যেটা আছে, প্রোটেকশন অফ উইমেন এগেন্স্ট ডোমেস্টিক ভায়োলেন্স, যেহেতু প্রোটেকশন অফ উইমেন তাই বাবা এটা পায় না। মা ছেলে এগেন্স্টে করতে পারে, বাড়ির বা রেসিডেন্সিয়াল রাইট পেতে পারে, টাকা পয়সা পেতে পারে থাকার জন্য, এগুলো মা পেতে পারে, বাবা নয়। এই আইনের আন্ডারে একটা আইন এসছে যেটা হলো সিনিয়র সিটিজেন অ্যাক্ট, সেটা কিন্তু এইগুলোকে খুব প্রোটেক্ট করছে। তাতে বাবা মা যে কেউ যে সিনিয়র সিটিজেন 60 বছরের ওপর তাদের প্রোটেকশনগুলো দিয়েছে এই ক্ষেত্রে, সেগুলো আছে ছেলের ওপর। এবং সন্তান বাউন্ড তাদের টাকা দেওয়া প্রত্যেক মাসে। সেগুলো অর্ডার করা, সেটা একটা মোর অ্যাডমিনিস্ট্রেটিভ ওই মানে প্রথমে ওটার প্রসিডিওরটা হলো ওটা এসডিওকে বা ডিএমকে চিঠি করতে হয়, কোর্টে যেতে হয় না। আচ্ছা, ওরা ডিসিশন নেয়, বিকজ কোর্টের টাইম সাপেক্ষ, তো ওটাকে আরো ইজিয়ার করে দিয়েছে এটাকে। তো সেখানে ওই পদ্ধতিতে এগোলে ইট ইজ মানে সিনিয়র সিটিজেন অ্যাক্ট ইজ ভেরি প্রো ওল্ড পিপলস অ্যাক্ট, যেখানে বাবা মা শুধু বাচ্চা কেন আরো অনেকের থেকে, যাদের ধরুন কাউকে কোনো প্রপার্টি গিফট করেছে, অন্য কেউ গিফট করেছে কিন্তু সে আর তাকে দেখছে না, সেগুলোকে এনফোর্স করে। নাতি বলুন, আচ্ছা। নাতনি বলুন, ভাই বলুন, সবে জাস্ট তাদের বয়সটা 60-এর ওপর হতে হবে এই অ্যাক্টের আন্ডারে আসতে গেলে। মানে আমি ধরে নিলাম একজন বাবা বা একজন দাদু তার এন্টায়ার সম্পত্তিটা সে তার নেক্সট জেনারেশনকে গিফট করে দিল। এবার শেষ বয়সে তাকে কেউ দেখছে না, সে যাকে গিফট করেছে তার এগেইনস্টে চাইলে কেস করতে পারে। চাইলে কেস করতে পারে, গিফটের ওই ক্যান্সেল করতে পারে। গিফট ক্যান্সেলও করে? ইয়েস, সুপ্রিম কোর্ট যদিও খুব ওইতে অবজার্ভ করেছে একটা, কিন্তু তাতেও এখন দেখছি আমি যেগুলো ট্রেন্ড দেখি যে না, গিফট ক্যান্সেল আগে মানে এই আইন আন্ডারে করা যেত। আচ্ছা, সুপ্রিম কোর্ট বললো যে খালি গিফটে লিখে দিতে হবে তাহলে, যে ও যেন আমার ছোট মানে আমার বড় বয়সকালে দেখে, সেই ক্লজটা থাকলে আচ্ছা, গিফটটা ক্যান্সেল করে। কিন্তু যদি গিফট ক্যান্সেলও না করে, এসডিও বা ডিএম অর্ডার দিয়ে তুমি দেখো, দেখাশোনা করো, নাহলে আমি গিফট ক্যান্সেল করে দেবো, তোমার দেখতে হবে। আমি রিসেন্টলি একটা কিছু দেখছিলাম। এবং এসডিওর সেই পাওয়ারটা আছে, মানে গিফটটাকে আবার ডিসকন্টিনিউ করে দেবে। ইয়েস, এসডিও আছে, কত মানুষ এগুলো জানেই না। এসডিও আছে, তারপর ডিএম সেটা অ্যাপিলের হতে হয়। আচ্ছা, এই সেম ঘটনাটা কি মহিলাদের ক্ষেত্রেও ঘটে, মানে অর্থাৎ বোনের ক্ষেত্রেও কি হয়, নাকি এটা শুধুমাত্র ভাই বা দাদার ক্ষেত্রেই প্রযোজ্য? যে কারোর ক্ষেত্রে হতে পারে। মানে একজন মেয়ে সে বিয়ে করে অন্য ফ্যামিলিতে চলে গেছে, কিন্তু তার এগেইনস্টে মা বাবা কেস করতে পারে যে আমার দেখছে না। যদি গিফট হয় হ্যাঁ 100% করতে পারে, আর যদি গিফট না হয় তাও করতে পারে। কেন করতে পারবে? মেয়ে কি মেয়ে হয় না নাকি? মেয়ের যদি ইকুয়াল রাইটস হয়, লায়াবিলিটিও ইকুয়াল। খুব ভালো বললেন। If we are fighting for equal rights, we are fighting for equal liability also. তাই তো, কারণ যেসব পরিবারে ধরে রাখুন, আমি ধরে নিলাম পুত্র সন্তান নেই, না তাহলে কে দেখবে? তাই। আর যদি পুত্র সন্তান থাকেও, ইফ যখন ইনহেরিট করছি তখন ভাই বোন দুজনেই পাবে। এদিকে শুধু দেখার ওই ভাইয়ের তো নয়, সে তো হতে পারে না কখনো। লাইবিলিটি রিমেন্স দ্য সেম। আচ্ছা, সেম, অর্থাৎ তাদের পুরো একদম শেষ বয়সে দেখাশোনা করতে হবে, দেখাশোনা করতেই হবে। না করলে ইউ ক্যান মুভ এসডিও বা ডিএম আন্ডার সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্ট। ইউ ক্যান মুভ সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টে এসডিও বা ডিএম যদি সেরকম স্টেপস নিচ্ছে না, ইউ ক্যান মুভ টু হাই কোর্ট আন্ডার 220 আর্টিকেল 226। আচ্ছা, এবারে বলুন যে আমরা তো অনেক হোম দেখি যেখানে অনেক মানে এরকম বয়স্ক সিনিয়র সিটিজেনরা আছে, তাদের পরিবারে কেউ দেখছে না, তারা তাহলে এরকম আইনের সাহায্য নেয় না কেন? আমার ধারণা অর্ধেক লোক ইনফর্ম নয়, কিছু লোক তাদের ছেলে মেয়েদের থেকে কষ্ট পেয়েও তাদেরকে কিছু করতে চায় না। বাবা মা ইজ অলওয়েজ ফরগিভিং, আর হয়তো ওই মিনসটা থাকে না, দ্য রিচ অ্যান্ড দ্য মিনস ইউ শুড হ্যাভ। কেন দেখুন, তাদেরকে ওখান থেকে বেরিয়ে এসে, তার তো বয়স হয়েছে, তাকে বেরিয়ে এসে তার কারো সাহায্য লাগবে, সেই সাহায্যটাই নেই তার কাছে হয়তো। যদিও আমাদের সরকার বলুন, আমাদের সব জায়গায় বলা আছে লিগাল এড এদের জন্য ফ্রি, কোনো এসএলএসএ আছে, ডিএলএসএ আছে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, স্টেট লিগাল সার্ভিস, এদের জন্য সব ফ্রি এগুলো বয়স্ক
বাট ওই লোকেদের নলেজ বলুন ওই বলুন তাই জন্য অ্যাভেল হয় না আমার ধারণা, কিন্তু অ্যাভেল করা উচিত। এভরিবডি শুড বি অ্যাওয়্যার অফ দ্য লিগাল প্রভিশনস দ্যাট উই হ্যাভ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের আইনে বলা আছে যে ইগনোরেন্স অফ ফ্যাক্ট ইজ অ্যান এক্সকিউজ, ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ। মানে লটা জানতেই হবে তোমার। আমি ল জানি না বলে আমি খুন করে বসলাম, আমি জানি না ফাঁসি হয়, আই ক্যানট টেক দ্যাট। থ্যাংক ইউ, ভালো থাকবেন। একদম। আর আপনাদের বলছি, আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান, এবং যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি ইমিডিয়েট করে নিন। ভালো থাকবেন।